নাম্বার ওয়ান হচ্ছে যে প্রতিক্রিয়া দেখানো, ঠিক আছে, আমরা অবশ্যই আমাদের প্লেয়ারের সাথে থাকবো, রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে এটা আমাদের দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে এই প্রতিক্রিয়ার ভারতের সাথে যে প্রতিক্রিয়া, যে অংশটুকু দেখানো হচ্ছে, এটার সাথে আমি একমত। আইসিসির সাথে আমরা এখন যে জায়গাটা যেতে যাচ্ছি, এটার অ্যাপ্রোচ নিয়ে আমার আপত্তি আছে। ওভারঅল আপত্তি জানানোর পক্ষে আমি। জি, আরিফ জিপ্তিক, এই আপনার মতো অনেকটা এরকম কথাই বলেছেন তামিম ইকবাল, যে তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন এবং আবেগ দিয়ে সিদ্ধান্ত না নিয়ে, মানে তিনিও এরকম কথাটাই বলছেন, অনেকটা একই রকম। কিন্তু বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তাকে ভারতীয় দালাল বলে আখ্যা দিচ্ছেন, যার প্রতিবাদ করছেন বাংলাদেশের খেলোয়াড়দেরও অনেকেই আসলে এই প্রতিবাদটা করেছেন। মানে এটি একটা কালচারও হয়ে গেছে এখন, ভারতীয় দালাল, এরকম দালাল বলা, আগেও ছিল আর কি, রাজাকার বলা, এখন একটা দালাল বলা চলে আসছে। কেমন মনে হচ্ছে এটিকে আপনার, মানে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলা? মানে তামিম ইকবালকে চিনলাম, আর একজন কারোর জন্য নাম বললেন, ওনারও তো আমি চিনি না। মানে আমি চিনি না, আমার ধারণা আপনি চিনেন না, কেউ চিনে না। কিন্তু বিসিবির এগুলো হচ্ছে পরিচালক পলিটিক্যাল। এখন। না না, বিসিবির পরিচালক তো আমরা আগেও দেখেছি, এগুলো বলে তো লাভ নাই, পলিটিক্যালি নিয়োগ হয়। আমি ব্যক্তিগতভাবে একজনকে চিন্তা অনেক অনেক বছর আগে, যাতে মিনিং না হয়, যিনি কয় বলে একটা ওভার হয় এটা জানতেন না। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, মানে আমাদের একটা সিনিয়র ভাই হোট্টার শুনলাম বিসিবির পরিচালক, আলম ভাই কয় বলে ওভার হয় বলেন, বনানি দৌড়, এইগুলা শিখবো, এই সেই। সো এগুলো পলিটিক্যাল নিয়োগ অনেক ক্ষেত্রে হয়, অনেক, মানে আমি এই ভদ্রলোক হয়তো অনেক জানেন ক্রিকেটের, ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি না। তামিম ইকবাল হচ্ছে দেশের অ্যাসেট, তামিম ইকবাল হচ্ছে দেশের সম্পদ। এখন মুশকিলটা হচ্ছে কি, কিছু লোকজন যখন তার প্রাপ্ত যোগ্যতার চেয়ে বেশি পেয়ে যায়, এমন একটা পদে যায় যে সে নিজে জানে সেই পদগুলো হয়তো কোনো না কোনো চাচা মামা খালু পলিটিক্যাল বিভিন্ন ইনফ্লুয়েন্সের মাধ্যমে পেয়েছে। আমরা জানি যে এখন কি কিভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করে সব জায়গায় প্রতিস্থাপিত হচ্ছে লোকজন। তাকে তখন অনেক বেশি গলাবাজি করে টিকে থাকতে হয়, তাকে অনেক বেশি কান্নাকাটির অভিনয় করতে হয়, তাকে অনেক বেশি এইসব ভারতীয় দালাল, অমুক আওয়ামী লীগের দোসর, জুলাই বিপ্লবের শত্রু, তাকে এগুলো বলতে হবে, তার পুঁজি এগুলো। আমি এই ভদ্রলোক সম্পর্কে জানি না, কিন্তু উনি তামিম ইকবালের মতো একজন ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন, এখন বিসিবির দায়িত্বে আছেন। তার বিরুদ্ধে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় বক্তৃতা দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে শাস্তি নেওয়া উচিত। মানে ওনার যদি কোনো কিছু বলারও থাকে, অবশ্যই দ্বিমত থাকতে পারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এবং সেটা তাদের উচিত ছিল বোর্ডের সবাই তুলে ধরা, যে আমি তামিম ইকবালের সাথে এইভাবে একমত না, বা আমি অমুক ডিরেক্টরের সাথে একমত না। দিস ইজ কমপ্লিটলি ওকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি দেশের একজন খেলোয়াড়কে ইচ্ছা মতো গালাগালি করবেন, নিজে একটা দায়িত্বশীল পদে বসে, আপনি তো মানে ছাপড়ি হতে পারেন, কিন্তু আপনি তো পদাধিকারী, তাই না? পদাধিকারী ছাপড়ি হিসাবে এটা করা আপনার উচিত হয় না, যদি ছাপড়ি হয়ে থাকেন। আমি জানি না, আমি আসলে চিনি না ওনাকে। জি, ছাপড়ি অর্থ কি? সরি, ছাপড়ি মানে কি? না মানে যদি ছাপড়ি একটা খুব পপুলার টার্ম আর কি, ওইটাতে আমরা না যাই ইদানিং আপনার না অনেক অনুষ্ঠানে, বাট পপুলার টার্মের অর্থ আমি বুঝি না ঠিক। আমি ইদানিং এত টার্ম আছে যেগুলো আমি ঠিক, কিন্তু আমাদের দর্শকরা আমি নিশ্চিত আমি তারা নিশ্চিত বোঝেন, বোঝে। সুতরাং আমার খুবই জ্ঞানের স্বল্পতা এই বিষয়গুলোতে। এত সব স্লোগানেও এত সব শব্দ ব্যবহৃত হয়, এখন আর বুঝি না যে কোনটা মানে যে কি। খালি বুঝি যে এটা একটা খারাপ শব্দ। এই যে ভারত যা করলো, মানে ভারতের যে সিদ্ধান্ত শুরুতে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া, তার আগে আগে আমরা দেখলাম ভারতের একদম প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রী তিনি আসলেন বাংলাদেশে, বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তার শেষ বিদায়ে যোগ দিতে, এবং তারেক রহমানকে এসে সুপ্রতিবেশী সুলভ বার্তা তিনি দিয়ে গেলেন। কিন্তু তারপরই এরকম প্রতিবেশী সুলভ একটা বার্তা, এরকম কেন করছে ভারত? না, এটা সম্পূর্ণ দুটো জিনিস। আপনাকে এই জিনিসটাই যে বললাম, আমাদের মততন্ত্রের সরকার এগুলো বুঝে না, মানে সবগুলা বেদে। আমাদের তো আসলে ওই যে একজন বলছিল এত রক্ত দিয়ে পাইলাম একটা সাদা ফেসবুকের সরকার। তো আমাদের তো ফেসবুকের সরকার, ওদের হচ্ছে পলিটিক্যাল সরকার, বা বিভিন্ন রাষ্ট্রে এগুলো হচ্ছে পলিটিক্যাল সরকার। পলিটিক্যাল জায়গায় আপনি আপনার প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক তৈরি করবেন, কূটনৈতিক সম্পর্ক রাখবেন, এই জিনিসগুলা ম্যাচিউর যে কোনো দল, যে কোনো দেশ করবে, এবং এটা বাংলাদেশেরও করা উচিত অন্যান্য জায়গায় করে। এটা এক জিনিস। আর ক্রিকেট হচ্ছে ভারতীয়দের কাছে সবচেয়ে বড় ব্যবসা, এবং অনেকটা তাদের আরেকটা, আমি যদি বলি যে তৃতীয় ধর্ম, মানে তাদের নিজেদের ধর্মের বাইরে এটা হচ্ছে তাদের একটা দ্বিতীয় ধর্ম বা তৃতীয় ধর্ম, যেভাবেই বলেন, সেটা একটা বিরাট ইমোশনের কাহিনী। বাংলাদেশের সাথে আপনার ভারতের একটা ইমোশনাল টানাপোড়েন চলছে। আমাদের এখানে ধরেন আমাদের যিনি সরকার প্রধান, তিনি একসময় বলেছেন, ইংরেজিতে বলেছেন যেহেতু, নিশ্চয়ই ভালোই বলেছেন, যে বাংলাদেশ অস্তিত্ব ছিল তাদের 7 সিস্টার্স তো শান্তিতে থাকবেন। তারপরে উনার যারা নিয়োগকর্তা ছাত্র নেতারা আছেন, তারা তো অহরহ প্রতিদিন 3 বার ওই 7 সিস্টারের ওইসব ছিঁড়ে ফেলেন, যেগুলো ওনারা স্লোগানে বলেন। তো এইটা তো ভারতীয় লোকজন খুব
তাদের পাবলিক যারা আছে তারা তো সুস্থভাবে নিবে না, এটা খুব স্বাভাবিক। ধরেন আমি যদি শুনি দিল্লি থেকে বসে বলতেছে যে পার্বত্য চট্টগ্রাম আলাদা করে ফেলবো, দিল্লি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান মোদী সাহেব বলতেছেন, বা মোদী সাহেবের যে রাজনৈতিক দল তারা তাদের সিনিয়র লিডাররা বলছেন যে পার্বত্য চট্টগ্রাম বা আলাদা করে ফেলবো, বা সিলেট বা কুড়িগ্রাম বা ভোলা আলাদা করে ফেলবো, বারবার যদি ওনারা এই হুমকি দেন, এটা কিন্তু আমরা খুব মানে আনন্দিত হব না, আমরা অবশ্যই ক্ষুব্ধ হবো এবং আমাদের প্রতিক্রিয়া থাকবে। এটা হচ্ছে তাদের মাস পিপুলের প্রতিক্রিয়া। এবং যেহেতু ক্রিকেট একটা বিরাট অর্থনৈতিক স্ট্রাকচার তাদের জন্য, তারা চাইবে এটা নির্বিঘ্নে করতে, এবং এই জন্য একজন দুইজন প্লেয়ার কেন, আমার মনে হয় যে তাদের যদি কোনো একটা টিমও বাতিল করে দিতে হয় তারা এইটাতে পিছুপা হবে। এটা কমপ্লিটলি তাদের একটা বিজনেস ডিসিশন, সেটা হচ্ছে একটা। আর কূটনৈতিক ডিসিশনের জায়গায় তারা খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করবেন, এবং তারা তার কিন্তু এই খালেদা বিজনেস জিয়ার শেষ ডিসিশনের যে একটা কূটনৈতিক প্রভাব আছে, এবং বিশেষ এই পরিস্থিতিতে যে একটা কূটনৈতিক প্রভাব আছে, সেটাও তো তারা না জানবার কথা না, তাই না? এটাকে ভারত কখনো গুরুত্ব দেয় না, কারণ হচ্ছে ভারতের কাছে তো আমরা সেই পরিমাণ আসলে প্রভাব বিস্তার করতে পারি না। মানে ধরেন আসিফ নজরুল বলেছেন যে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় লোক কাজ করে। আমরা যদি এই 26 লক্ষ লোককে খুঁজে বের করে এই সরকার যদি বহিষ্কার করে দিতে পারতো, তাহলে একটা বিরাট কাজ হতো, তখন তাদের উপর অর্থনীতির উপর একটা বিরাট চাপ আসতো। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে 26 লক্ষ লোককে আমরা এখনো বাংলাদেশ থেকে বের করে দেই নাই, এরা এখানেই কাজ করছেন আমার ধারণা, যেহেতু আসিফ নজরুল বের করছেন বলে আমি জানি না। সো তাহলে তাদের তো অর্থনৈতিক কোনো মানে আঘাত আমরা করতে পারি না। দ্বিতীয় হচ্ছে যে আমরা সবসময় শুনেছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকার ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, অসংখ্য অজস্র চুক্তি হয়েছে যেগুলো বাংলাদেশের বিপক্ষে। এই সরকারের উচিত ছিল এসে প্রত্যেকটা চুক্তি বাতিল করে দেওয়া, কিন্তু এই সরকারের একজন উপদেষ্টা বলছেন যে না, এখন চুক্তি টুক্তি দেখে মনে হচ্ছে যে ওইরকম কিছু নাই, যে বাংলাদেশে খুব ক্ষতি হবে এরকম কোনো চুক্তি নাই। সো ভারতের উপর তো আমরা আঘাত করতে পারছি না। মানে আপনি কবে গিয়ে সেভেন সিস্টার দখল করবেন বা মুক্ত করবেন, এই সম্ভাবনা আমি আসলে দেখতে পাচ্ছি না, কারণ এই সরকার তো আর বেশি দিন নাই। এখন তারা চাইলেও আর থাকতে পারবে না নির্বাচনের ট্র্যাকে আমরা, এবং তার যে ছাত্র নেতারা ওনারাও সরকার গঠন করতে পারবে না। সো সেভেন সিস্টার ওনারা বহিষ্কার করে দিবেন এই আশায় বসে না থেকে বাকি অ্যাকশন গুলো যদি নিতে পারতাম, তাহলে আমরা ভারতকে বেশ জব্দ করতে পারতাম। দুর্ভাগ্যজনক আমরা সেগুলো করতে পারছি না।